প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক স্বপ্নালোক, এমন এক উপত্যকা যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়কে আর বাতাসে মিশে থাকে শতাব্দী পুরনো ইতিহাসের গন্ধ। এটা হা ভ্যালি, ভুটানের এক নিভৃত সৌন্দর্য যা চোখে না দেখলে বিশ্বাসই হয় না। সবুজ মাঠ, শান্ত নদী আর দূরের পাহাড়ের বুকে ঢেকে থাকা মন্দির আর মনাস্ট্রি, প্রতিটি কোণ যেন এক জীবন্ত চিত্রকলা। এখানে সময় থেমে যায়, মন ফিরে পায় তার শান্তি, আর আত্মা খুঁজে পায় নিজের ঠিকানা। চলো এই সফরে পা বাড়াই, হা ভ্যালির নিঃশব্দ কাব্য শুনে আসি। মর্নিং। আজকে কিন্তু মারাত্মক ঠান্ডা লাগছে, তো আজকে আমরা ভিডিওটা একটু লেটে স্টার্ট করেছি। তার কারণ হচ্ছে আমরা সকালবেলা, সত্যি বলছি, কালকে টাইগার নেস্ট মোনাস্ট্রিতে ট্রেক করে এসে গায়ে হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আর কালকে না আমরা ফেরার সময় বৃষ্টি এসে গেছিলো রাস্তায়, তো যে কারণে আমাদের মাথায় জল লাগার জন্য দুজনেরই একটু রাতে সর্দি, মানে খুবই সর্দি হয়ে গেছিলো। ইভেন এখনও নাকে সর্দি লেগে, হ্যাঁ, গলাটা পুরো চুপ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমাদের 6th অ্যান্ড ফাইনাল ডে। কালকে 7th অ্যাকচুয়ালি ফাইনাল ডে, কিন্তু কালকে যেহেতু আমরা নিচে নেমে যাবো, তো বেসিক্যালি বলতে গেলে ঘোরার জন্য আজকে আমাদের লাস্ট ডে। তো আজকে আমরা এসেছি ভুটানের ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল পাস, যেটার নাম হচ্ছে চেলেলা পাস। আমরা ভিডিওটা আজকে এখানে এসে স্টার্ট করেছি, কারণ সকালবেলা একটু রিল্যাক্সিংভাবে আমরা ডে স্টার্ট করেছি আজকে। আমরা সেরকম তাড়াহুড়ো কিছু করিনি, গাড়ি করে এসেছি। এসে এখানে চেলেলা পাসে কিন্তু এখন 4 ডিগ্রি ঠান্ডা। বুঝতেই পারছেন, এই জ্যাকেটগুলো এতদিন ব্যাগের মধ্যেই ছিল, ফাইনালি আজকে বের করেছি। আর পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন, পুরো কুয়াশা, ফগ, চারদিক দেখুন পুরো ফগ। আমার মনে আছে 2013-তে যখন লাস্ট টাইম আমরা চেলেলা পাসে এসেছিলাম, তখন এরকম চরম হাওয়া দিচ্ছিল, আর তখনও কিন্তু ফগ ছিল। হাই অ্যালটিটিউড পেয়ে যাচ্ছি। ও বাই দ্য ওয়ে, চেলেলা পাস কিন্তু 4000 মিটার অ্যাবভ সি লেভেল, অ্যারাউন্ড 11,800 ফিট। তো বেসিক্যালি এখানে গাছ কিন্তু খুবই কম, অনলি ওই কী বলে ওগুলোকে ঝোপঝাড় টাইপের গাছ একটু একটু দেখা যাচ্ছে, ফান্স, এগুলোই। পাইন ফরেস্টের নিচে তো কথা বললে একটা একটু মানে ফিল হচ্ছে যে অনেকটাই হাই অ্যালটিটিউড। কৃত্তিকা আর আমরা মানে কেউই দুজনই মাফলার আনতে ভুলে গেছিলাম, তো আমার তো টুপি আছে, অসুবিধা নেই। কৃত্তিকা এখানে একটা লোকাল ওই হ্যান্ডিক্রাফট একটা মেয়ে তৈরি করছে বসে বসে, ওর থেকে কিনবো। ঠান্ডা আমার সেরকম লাগছে না, কিন্তু এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে। কালকে রাতে জ্বরও এসেছিল আমার একটু। হয় না বেসিক্যালি ঘুরতে গেলে এরকম হলে না খুব অস্বস্তি হয়, আর খারাপও লাগছে। এই ঘুরতে এলাম, এনিওয়েজ ঠান্ডা সেরকম লাগছে না, হাওয়া দিচ্ছে এখানে, ঠান্ডা সেরকম সত্যি লাগছে না। মানে তাও আমরা এগুলো পরে আছি কারণ ঠান্ডা লেগেছে। হ্যাঁ না, বেসিক্যালি আমরা এতটাই মানে এর থেকে অনেক কম ঠান্ডায় আমরা মানে এরমভাবে ঘুরেছি, থেকেছি, ঘুরেছি। লাস্ট টাইম আপনারা দেখেছেন মেচুকাতে -3, -4 ছিল। সেখানে তো গাড়ির ওপর মানে সেই বরফ জমে যেত, গাড়ি দরজা সকালে খোলা হতো না, সেই বরফ ভেঙে বেরোতো, বরফের আস্তরণ পড়ে যেত। সেই হিসাবে এখন মে মাসে যেহেতু ঠান্ডা লেগেছে, কিন্তু চেলেলা পাস যারা আপনারা উইন্টার টাইমে ভুটান আসছেন বা আফটার উইন্টার, মানে ধরুন ফেব্রুয়ারি, মার্চ এই টাইমে আসছেন, আমার মনে আছে আমি লাস্ট টাইম যখন চেলেলা পাস এসেছিলাম -4 ঠান্ডা ছিল, মারাত্মক ঠান্ডা ছিল। এখন মে মাস, সামার শুরু হচ্ছে, তো এখন এখানে ওই সাব জিরো যায় না, জিরোর ওপরেই থাকে।
যাই হোক, একটু আপনাদের চারদিকটা ঘুরিয়ে দেখাই। পাহাড়ে এসে ঠান্ডাটা ফিল করা যায়, পাহাড়ে এসেছি। যাই হোক, এটাকে মিস করবো নিচে গিয়ে, কারণ নিচে প্রচণ্ড গরম, মানে কলকাতায় প্রচণ্ড এখান থেকে পারোতে তো আরো 8-10 ডিগ্রি কম গরম, ঠান্ডা 8 ডিগ্রি কম ঠান্ডা। আর নিচে কলকাতায় যখন ক্যামেরায় বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে ক্যামেরায়, পুরো মেঘটা উড়ে উড়ে আসছে আমার পিছনে, মারাত্মক। আমি কিন্তু এখানে একটা টাইম ল্যাপস করবো টাইম নিয়ে। আর এখানে একটা ওই ট্রেল মতো করা আছে, ওই ওপর অব্দি যাওয়া যায়, দেখি কতটা হেঁটে হেঁটে ওঠা যায়। আমাদের অঢেল টাইম আজকে। Tippy, so how's you feeling? Sad? Why? You're always talking about I'm single. No. I pray for you. You get a good girl. So, say something about Cherala Pass. Cherala Pass, as of now, most of the people, it has a border between the two districts, Parru and Hana. So actually, as of now, today, because of the fog, you won't be able to see the Har Valley as well as the Parru Valley. Yes. From here, around 25 to 30 kilometers. If we continue moving down, then we will be reaching to Har Valley. So, since we are not going to Har, so I will be talking little bit on highlighting on Har Valley. Har Valley, it is said that the name has originated from one of the mountains, saying that the people originated from that mountain. Usually the people over there, they used to worship three mountains, where we consider it as the one of the mountain which belongs to Bodhisattva wisdom, and one Bodhisattva power and energy, and one Avalokiteshvara. So it is said that the settlement started from that mountain, the middle mountain known as the mountain which belongs to Avalokiteshvara. And Southern. So in our term, in suddenly we see it as Hatu. So the name has been derived from that term, Ha. And then also considered as one of the, we won't find much vehicles also over there, which means no traffic jam and nothing, less vehicles, and less people also. And Cherala, in the book, they have mentioned that around 3,988 meter LTC level, but while checking into some gadgets, we find like a 3,700 sometimes. Maybe our gadgets is wrong or So it's like almost around 4,000, almost, approximately. Now we feel the cold here, so it's high altitude that can be felt. So in Cherala, if we happen to continue on the hill, Okay. after like around an hour, we'll be reaching to one of the places where they practice the sky burial is still. So as of now, we won't find any dead bodies, but we can find the remaining clothes and bodies. Oh wow. So it's 1 hour walk from here. Yeah, it depends. Over the hill. Nice. ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট। No, you are very intelligent and you are very knowledgeable also. ও কিন্তু খুব ভালো আমাদের বোঝায় সব কটা জিনিস, and we are very thankful to you. Not really. I have to thank you for the job. No. সত্যি ও খুব ভালো, খুব সুন্দর আমাদের বোঝাচ্ছে, মানে প্রত্যেকটা জায়গার বিশেষত্ব খুব সুন্দর করে বোঝাচ্ছে, আর ওর জন্যই কিন্তু আমাদের ট্রিপটা এত সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। দীঘার যেহেতু সর্দিটা খুবই হয়েছে, আর ওর কালকে রাতে জ্বরও এসেছিল, ও নিচে ওই গাড়ির কাছে চলে গেল। আমি একটু ভেতরে গিয়ে বসি, ঠান্ডা লাগছে। আমি একাই উঠছি, আর বাকিরা উপরে উঠেছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, অ্যাকচুয়ালি ঠান্ডা 4 ডিগ্রি, 3 ডিগ্রি বা 4 ডিগ্রি, কিন্তু আমরা যে এতদিন এতটা ঠান্ডায় ছিলাম না, আর হঠাৎ করে এই ঠান্ডাটা লাগছে বলেই না মানে ফিল হচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন, ভিজিবিলিটি পুরো জিরো। ভাই দেখলো
লম্বা সিঁড়ি, দেখাই আপনাদের রাস্তাটা। এই যে অনেকটা স্তূপা আছে দেখতে পাচ্ছি, এরকম পাথর ফেলে ফেলে ট্রেল করা। আচ্ছা, এই ট্রেলটায় ওঠার ডান দিকটা হচ্ছে হা ভ্যালি আর আমাদের বাঁ দিকে হচ্ছে পারো ভ্যালি। কিছুই দেখা যাচ্ছে না, আর এই ডান দিকে তাকালে হিমালয়ান রেঞ্জেস দেখা যায়, সেটাও দেখা যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডা লাগছে, বলতেই হবে, এখানে মারাত্মক ঠান্ডা। দেখি আর একটু উঠি। এতক্ষণ একটু নীল আকাশ দেখা গেছে আর উঁকি মেরে রোদ্দুর উঠেছে। ওই যে দূরে স্তূপাটা, মেঘটা কিভাবে দৌড়ে আসছে দেখছেন? ওই নিচে থেকে আমরা উঠে এলাম। যাই স্তূপাটার দিকে একটু এগিয়ে। রেলাবাস কিন্তু ডিস্ট্রিক্ট বর্ডার, ডান দিকে হা ডিস্ট্রিক্ট, বাঁদিকে পারো ডিস্ট্রিক্ট, আর এই যে পাসটা এটাই বর্ডার। পাশে একটা স্টোনও আছে যেখানে অ্যালটিটিউডটা লেখা, নেমে আপনাদের দেখাবো। যে স্তূপাটা আমার সামনে, এই যে আমার পিছনে স্তূপাটা। আমারও কিন্তু সর্দিটা ভালোই হয়েছে, কথাগুলো নাকে নাকে হচ্ছে। এই দেখুন চেরেলা স্তূপা। একটু হাওয়াটা কমলো, অনেক দূরে একটু দেখা যাচ্ছে ভ্যালিটা, হা ভ্যালি, কিন্তু জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা। আমি একটু আপনাদের জুম করে দেখাবার চেষ্টা করি। এই দেখুন ওই দূরে একটু দেখা যাচ্ছে, কিন্তু একদমই মানে ভিজিবিলিটি জিরো প্রায়। এই যে রাস্তাটা হা ভ্যালি যাওয়ার, দেখাবার মতো বেসিক্যালি আর কিছুই নেই। চারদিক তো পুরো ফগি, ক্লাউডি, হাওয়াটা একটু কমেছে। অ্যাকচুয়ালি হাওয়াটা আসছে হায়ের দিক থেকে, হাত দিক থেকে হাওয়া আসছে, ভাবা যায়? ছন্দ পুরো মিলে যাচ্ছে। আমি কেউ, আমি একাই ছিলাম, সত্যি নিরিবিলি একটা সময় কাটাচ্ছিলাম, কেউ নেই, একা একা একটা শান্ত পরিবেশে উঠে যেই একটু সিঁড়ি নামা শুরু করে দিল আবার এই হাইয়ের দিক থেকে হাওয়া, ছোড়ো হাওয়া। হ্যাঁ ভাই, একটু হাওয়া দেওয়া কমা, কান ফান চলে যাচ্ছে। যাই হোক, আবার নিচের দিকে নামার সময় একটু জায়গাটা এ দেখুন, সাদা রঙের রডোডেন্ড্রন দেখতে পেলাম। এই প্রথম, কালকে আমরা তাকসাং মনাস্ট্রিয়ে উঠেছিলাম কিন্তু চোখে পড়েনি, আজকে দেখতে পেলাম সাদা
রডোডেনড্রন ফুল। সান্দাকফু সিরিজটা দেখবেন, রডোডেনড্রন কাকে বলে। আমি দরকার হলে লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। প্রচুর রডোডেনড্রন দেখেছিলাম সান্দাকফু যাওয়ার রাস্তায়। এই দেখুন আমার পিছনে সাদা, এইটা লাল রডোডেনড্রন। এখানটা পুরো রডোডেনড্রনের বাগান, একদম পুরো লম্বা নিচে নেমে গেছে, আবার বেড়া দিয়ে ঘেরা। এখানে রডোডেনড্রন যে শুধু বন্য ফুল তাই নয়, রডোডেনড্রন থেকে কিন্তু অনেক ওষুধ তৈরি হয়, মেডিসিনস তৈরি হয়। রডোডেনড্রন কিন্তু একটা ঔষধি গাছ। শুধু তাই নয়, রডোডেনড্রন দিয়ে লোকাল লোকেরা ওয়াইন তৈরি করে। আমি টেস্ট করেছিলাম রডোডেনড্রন ওয়াইন সান্দাকফুতে। আমি কিনেও ছিলাম 1 লিটার, কিন্তু কপাল এতটাই খারাপ, কাঁচের বোতল ছিল, ফ্লাইটে আসার সময় পুরো বোতলটা ভেঙে গেছিল। আর সবথেকে খারাপ কি জানেন, আমার আর কৃত্তিকার দুজনেরই খুব সুন্দর দুটো সাদা রঙের হুডি ছিল, দুটোই নষ্ট হয়ে গেছিল রডোডেনড্রনের রং লেগে। যাই হোক, খুব ভালো লাগছে জায়গাটায় হাঁটতে। দেখি নিচে নামি, আর কি কি দেখার আছে এই চারদিকটা একটু দেখি। তবে ভুটানেও কিন্তু আমাদের দার্জিলিং আর সিকিমের মতো প্রচুর রডোডেনড্রন দেখতে পেলাম, ভালো লাগলো। আর এখনই তো রডোডেনড্রনের সময়, এপ্রিল মে জুন থেকে রডোডেনড্রন আবার পাতা থেকে সব ঝরে যায়, গাছ সবুজ হয়ে যায়। আর সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে রডোডেনড্রন পুরো শুকিয়ে যায়। এখানে কত রকমের ফুল দেখুন। আর একটা প্রচুর ফুল চারদিকে, কত রকমের ফুল, সব নামও জানি না, কিন্তু সত্যি এত ভালো জায়গাটা। হাওয়া চলতেই থাকছে, হাওয়া থামার কোনো প্রশ্ন নেই। সেলেলা পাশে ওপর থেকে আমি নামলাম, কৃত্তিকা নিচেই ছিল, ও তো ওঠেনি বললাম। চা নিয়েছি, আর ওরা ম্যাগিও বিক্রি করছে। অ্যাকচুয়ালি ম্যাগি নয়, ওয়াই নুডলস। মানে ম্যাগিটা বোধ হয় 2 চামচ ম্যাগি 2 খাবলে শেষ হয়ে যাবে। 100 টাকা দাম, 50 টাকার চা, দুধ বলে কিছু নেই, জল। এর থেকে আমাদের IRCTC-র চা ভালো। কম্পেয়ার করবো না, এখানে লাইফ অনেক টাফ, আমি কথা বলতে পারছি না। না কেন বললাম, আমাদের IRCTC-র চায়ের নিয়ে অনেক খিল্লি হয়, তুমি জানো নিশ্চয়ই। সেই চায়ের থেকেও বাজে চা, সেটাই বলতে চাইছি। যাই হোক, গাড়ির দিকে যাই চাটা খেয়ে। এবার কোথায় যাওয়া যায় ভাবছি। জেলার পাশে বসে বসে 5 মিনিটের মধ্যে আমরা একটা ডিসিশন নিলাম যে পারো ব্যাক করে এত তাড়াতাড়ি গিয়ে কি করব। তো ড্রাইভারের সাথে কথা বললাম, আমাদের গাইডের সাথে কথা বললাম, তো বললো চলো তোমাদের ঘুরিয়ে দিই। তো সত্যি আমাদের ওরা খুবই ভালো, খুব হেল্প করছে আমাদের ঘুরতে, অনেক কিছু জায়গা নতুন নতুন নিয়ে যাচ্ছে। কিন্তু আমি প্রথমবার আসছি। আমি লাস্ট টাইম যখন ভুটান এসেছিলাম তখন কিন্তু আমি ভ্যালি আসিনি। আর অন দ্য হাফ ওয়ে আমরা এখন জাস্ট একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে একটা হেলিপ্যাড দেখা যাচ্ছে। ফ্যান্টাস্টিক ভিউটা ভ্যালির, আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। ভ্যালি কিন্তু খুব সুন্দর একটা ভ্যালি ভুটানের। আর টিপিকে আমি বলবো যে ভ্যালি নিয়ে অবশ্যই কিছু বলতে, ওর তো যা নলেজ সব জানে। যাই হোক, আমি একটু চারদিকটা দেখাই আপনাদের।
এসে পৌঁছলাম হা ভ্যালিতে। আর এখন এই যে এসেছি হা জং, এখানে প্রত্যেকটা টাউনেই একটা করে জং আছে, তো এটাও একটা জং। আর সবথেকে মজার বিষয়, এই জংটার বাইরের পার্টটা পুরো কন্ট্রোল করে ইন্ডিয়ান আর্মি, আর ভিতরে যে মেন টেম্পলটা সেটা ভুটান গভর্নমেন্টের বা ভুটানের যে মোনাস্ট্রিক বডি আছে তাদের। এই যে সামনে আমি যে টেম্পলটা দেখতে পাচ্ছি এইটা ভুটান মোনাস্ট্রিক বডি কন্ট্রোল করে, আর এই পাশের যেগুলো দেখছি এগুলো সব কিন্তু ইন্ডিয়ান আর্মির আন্ডারে। জানি না কোনো আর্মি পার্সোনালের সাথে আমাদের দেখা হবে কিনা। যাই, এখন টেম্পলটায় যাচ্ছি, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। কিন্তু অনেকটা মানে সেই পুরোনো দিনের এনসিয়েন্ট আর্কিটেকচার, পুরোটাই কাঠের তৈরি। আমরা এখন উপরে যাচ্ছি। সবুজ পাহাড় আর স্নিগ্ধ হাওয়ার মাঝখানে ভুটানের হা উপত্যকায় দাঁড়িয়ে আছে এক প্রাচীন মঠ, লোখাং কার্পো। তিব্বতের পরাক্রান্ত রাজা স্রোংচেন গ্যাম্পোর নির্দেশে 7ম শতাব্দীতে এই মঠের নির্মাণ শুরু হয়। কথিত আছে রাজা তার অলৌকিক ক্ষমতা দিয়ে ভূমির শক্তির কেন্দ্র নির্ণয় করেছিলেন, যেখানে অশুভ শক্তিকে দমন করতে প্রয়োজন ছিল আলোর আশ্রয়। সেই আলোর প্রতীকী হয়ে ওঠে লোখাং কার্পো। এই মঠের প্রতিটি প্রাচীর যেন বলছে এক ইতিহাসের কথা। চিত্রকলা, ভাস্কর্য আর প্রার্থনার ধ্বনি সব মিলিয়ে যেন এক জীবন্ত পবিত্রতা। এখানের প্রতিটি প্রার্থনা, প্রতিটি প্রদীপের আলো জাগিয়ে তোলে আত্মার ভিতরকার নীরবতা। Welcome to Ha. So we are here at 2,550 meter above sea level. So we are here at White Temple, also known as Lakhang Karpo. So the reason behind to calling the name as a Lakhang Karpo is during the time of 7th century. So it is said that in the history is mentioned that there's two birds. So it is said that the white bird have landed here in this place, and then the first Dharmaraja of Tibet, known as a Songtsen Gampo, it is said that he have built the temple, the white temple out here. So to build the 108 numbers of temple in the Himalayan region is his mission. So it is said that the Lakhang Karpo and then the other one known as Lakhang Nakpo, where we call it is a black and white temple. So it also falls under this 108 temple, and even in Paro, so where the Kichu temple is also falls under that one. But officially the Kichu and then the Jambulakhang in the Bumthang are considered as the temple built or considered as the oldest temple in Bhutan. So but in some other history we find these two temples are also built in the 7th century, which means we consider it as the oldest temple. But out here this one is just the renovated one, the constructed. And then but with coming to the black temple, it's the same like as from the 7th century. So this temple is the main seat of the local guardian deity of the Ha Valley known as Apchundu. And then inside the main statues where we can see the statue of Atsala Namsum, which means the white Tara, and then Buddha Amitayus, also known as the Buddha of infinite life, and then followed by the Buddha of not a Buddha,
goddesses of victory known as Vijaya. And as of now, it is used as the school for monks. তো এই উপর থেকে এখন হাওয়া ভ্যালিতে আমরা আসছিলাম চেলেলা পাস হয়ে, উপর থেকে হাওয়া ভ্যালিটা দেখা যাচ্ছিল এবং এইটা একটা পুরো ছবির মতো সুন্দর ভ্যালি, ভীষণ সুন্দর। উপর থেকে ভিউ আপনাদের দেখিয়েছি, খুবই সুন্দর। আমার খুব ইচ্ছা করছে, আমি তো বাড়ি গিয়ে আমার ইচ্ছা আছে টাইগার নেস্ট মনাস্ট্রিটা আঁকবো, সাথে যদি সম্ভব হয় আমি হাওয়া ভ্যালিও আঁকবো। এত সুন্দর, এত মানে ছবির মতো, সত্যি মানে আমরা বলি না ছবির মতো সুন্দর, সত্যি ছবির মতো সুন্দর। আর এখানে একটা স্কুল আছে, সেখানে বাচ্চাদের পড়াশোনা হচ্ছে এখন। আমি ওই দিকটায় যাচ্ছি না, ডিস্টার্ব করবো না ওদেরকে। ওদের বলছিলাম যে এত সুন্দর ছবির মতো জায়গাটা, পুরো ওরা যেন ছবি এঁকে দিয়েছে। আর সত্যি বলতে আমার না এরকম ফাঁকা হালকা মানে যেখানে লোক জেনারেলি কম যায় সেরকম জায়গায় যেতে খুব ভালো লাগে। একটা মজার বিষয় বলি, মানে আমি মজা মানে ইন দ্য সেন্স মানে আমাদের কাছে এটা জাস্ট একটা ফানের মতো। সেটা হচ্ছে আপনারা হ্যারি পটার দেখেছেন? হ্যারি পটারে সেই উইচারি স্কুলে কীরকম ছিল মনে আছে? ইয়ার ছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। ওখানে কিন্তু কোনো গ্র্যাজুয়েশন বা মাস্টার্স এসব বলে কিছু ছিল না। ভুটানিজ মোনাস্ট্রিক বডির পড়াশোনার সিস্টেমটাও কিন্তু সেরকম, সেই হ্যারি পটারের উইচারি স্কুলের মতো। আমার সাথে জাস্ট টিপির এটা নিয়েই কথা হচ্ছিল। ও আমাকে বললো এখানে মোনাস্ট্রির যে পড়াশোনার সিস্টেমটা 9টা গ্রেড আছে, ফার্স্ট থেকে 9th গ্রেড। 9th গ্রেড কমপ্লিট হওয়া মানে ইউ আর এলিজিবল টু বিকাম আ মঙ্ক। শুধু তাই নয়, 9th গ্রেড কমপ্লিট হওয়ার পর তুমি অ্যাজ এ টিচার হতে পারো, তুমি অন্য দেশে গিয়ে সেখানে গিয়ে তুমি টিচিংস দিতে পারো মানুষকে, বা মানে তুমি অ্যাজ এ মঙ্ক হিসেবে তুমি যা যা কাজ এদের মোনাস্ট্রিক বডির আন্ডারে তুমি সব কিছু করতে পারো। তো এইটা শোনার পর আমার সেই মনে পড়ে গেল হ্যারি পটারের গল্পের কথা। ওখানেও কিন্তু এই গ্রেড সিস্টেমটা সেম ছিল। এটাই জাস্ট মানে আমার কাছে খুব ভালো লাগলো সিস্টেমটা, যেখানে মানে গ্র্যাজুয়েশন বলে কিছু হয় না, তুমি কমপ্লিট করো, ইউ আর এলিজিবল। সত্যি মানে জায়গাটা তো অপূর্ব সুন্দর। আর এটা কিন্তু অ্যানশিয়েন্ট আর্কিটেকচার। এই টেম্পলটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল। টিপিএ গল্পটা আপনাদের অলরেডি বললো। আর এইটা রিনোভেট করা হয়েছে, পরে নতুন করে তৈরি করা হয়েছে। তো যাই, ও আমাদের ডাকছে, আমরা মেন টেম্পলে একবার ঢুকি ভিতরে গিয়ে। যে কোনো এখানে টেম্পলে কিন্তু ঢোকার আগে জুতো খুলতে হবে, তো আমাদের এখানেও একবার জুতোটা খুলেই ঢুকতে হবে। চলো যাওয়া যাক একবার ভেতরে। টেম্পলটায় ঢুকেছিলাম, সত্যি মানে টেম্পলগুলো এত সুন্দর, ভিতরে একটা এত পিসফুল ভাইব, মানে না আলাদাই ফিলিং হয়। মানে সত্যি বলছি, কালকে তাকসাং মোনাস্ট্রির ভেতরে যে 8টা গুহা, সেই 8টা গুহা দেখার পর যে এক্স্যাক্টলি যে ফিলিংটা হয়েছিল, সেটা পজিটিভ ফিলিং পাচ্ছিলাম ভিতরে ঢুকে। এখানেও সেম। তো এখানে বেসিক্যালি বুদ্ধার যে মানে লাইফ অফ ইনফিনিটি, সেই যে বুদ্ধা স্ট্যাচু, হাতে অমৃতের যে কি বলে ওটাকে, ঘটি যেটাকে আমরা বাংলায় বলি, সেটাকে হোল্ড করে আছে, হাতে ধরে আছে, সেই মূর্তিটাই এখানেও আছে। আর সঙ্গে আছে এখানকার যে লোকাল ডিটি, তার মূর্তি। আর অদ্ভুত জিনিস যেটা এখানে দেখলাম, হাওয়া ভ্যালির মানুষগুলো তুমি খেয়াল করেছো? এখানকার যে মানুষের মুখগুলো, ফেস কাটিংটা মঙ্গোলিয়ানসদের মতো। আমি সেটা টিপিকে জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি এই জায়গাটা দোকলামের খুব কাছে। তো দোকলাম আপনারা জানেন একটা ডিসপিউটেড ল্যান্ড, চায়না, ইন্ডিয়া আর ভুটানের ঠিক মাঝখানে একটা সরু এরিয়া। তো যেটা আমি শুনলাম মানে অনেক বছর বা অনেক হাজার বছর আগে এই এরিয়াতে প্রচুর মঙ্গোলিয়ানসরা এসেছিল। তো এই মঙ্গোলিয়ানসরা আসার ফলে তাদের জেনেটিক যে ব্যাপারটা এখানে ছড়িয়ে গেছে। তো এখানকার প্রত্যেকটা মানুষের ফেস কিন্তু মঙ্গোলিয়ানসদের মতো। আর সেটাই আমি টিপিকে বললাম যে এখানকার মানুষের কিন্তু পুরো মুখগুলো আলাদা, তোমাদের মতো নয়। ওদের অনেকটা আমাদের ইন্ডিয়া, সিকিমিজ বা অরুণাচলের লোকেদের মতো দেখতে, বাট হাওয়া ভ্যালির লোকেদের কিন্তু মানুষদের একদম ডিফারেন্ট দেখতে। খুব সুন্দর, মানে এরকম চারদিক পাহাড় দিয়ে ঘেরা, সেই মাঝে একটা টেম্পল মোনাস্ট্রি, বিউটিফুল। আমাদের নিয়ে এসেছে হাওয়া সিটি সেন্টারে। সিটি তো নয়, ছোট্ট একটা টাউন। আর কি মিষ্টি এই শহরটা, দেখুন দুদিকে ছবির মতো সুন্দর বাড়ি, মানে মনেই হচ্ছে না যে আমরা ইন্ডিয়ার কাছাকাছি একটা এত সুন্দর দেশে আছি।
অপূর্ব সুন্দর। তো এখানে মানে প্রত্যেকটা বাড়ি দেখুন, আমার পিছনে দেখে প্রত্যেকটা বাড়ি সেম কালার, সেম আর্কিটেকচার একদম। এইখানে মানে এগুলো সব রেস্টুরেন্ট আছে, ছোট ছোট দোকান আছে, ওয়াইন শপ, বার সবই আছে। জায়গাটা খুব সুন্দর। তো সব গাড়ি থেকে নেমেছে, আমরা হালকা করে একটু লাঞ্চ করব। লাঞ্চটা করে একটু নদীর ধারে যাওয়ার ইচ্ছা আছে। এখানকার নদীটার নাম হচ্ছে হাচু। হাচু নয় কিন্তু, হাচু। তো জেনারেলি ভুটানে প্রত্যেকটা নদীর নামই হয় সেখানকার টাউনের নাম দিয়ে। তার ছু মানে হচ্ছে নদী, হাচু, হা শহরের যে নদী হাচু। যাই হোক, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনাদের টাউনটা খুব সুন্দর। তো এখানে আমরা যেখানে খেতে ঢুকেছিলাম, তো এখানে এসে আমরা এখানকার আরেকটা ভুটানিজ লোকাল ডিশ ট্রাই করছি। সেটা হচ্ছে চিকেন বাথুপ। চিকেন বাথুক কিন্তু ভুটানিজ না, চিকেন বাথুক মনে হয় টিবেটিয়ান ফুডের মধ্যে পড়ে। তো কারণ চিকেন বাথুক আমি আগেও খেয়েছি, বেশ ভালো খেতে হয়। বেসিক্যালি ওদের মেনু কার্ডে লেখা ছিল ভুটানিজ ডিশের মধ্যে ওটা ছিল, জানি না, না হতে পারে, আপনারা বলবেন কমেন্ট করে। হ্যাঁ, যে বাথুক ভুটানিজ ডিশ না টিবেটান ডিশ। আর ড্রাই চিলি চিকেন নেওয়া হয়েছে। হ্যাঁ, ড্রাই চিলি চিকেন নেওয়া হয়েছে, আর তার সাথে বরফে জমে যাওয়া কোক। ওরও সর্দি হয়েছে, তাও কোক খাবে, কিছু বলার নেই। আমি আপাতত গরম গরম স্যুপ খাই। চলো টেস্ট করা যাক। আর বাঁদিকে এই সুন্দর ভিউ, এই যে এইরকম নুডলস খাই, ফ্ল্যাট নুডলস। চলো খেয়ে টেস্ট করা যাক। তো আমাদের লাঞ্চ তো করলাম। আমরা যেটা নিয়েছিলাম চিকেন বাথুপ, সত্যি কথা বলতে কি আমারও ভালো লাগেনি, কৃত্তিকারও ভালো লাগেনি। বেসিক্যালি এটা কোনো টেস্ট নেই, মানে ওরা যেটা সার্ভ করেছিল সেটা তো মানে একদমই নুন ঝাল। চিকেন বাথুক ভালোই খেতে, বানাতে পারেনি, হতে পারে, অথবা এটার এরকমই টেস্ট মেবি। তো হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করলাম তখন টিপিকে যে চিকেন বাথুপ এখানকার ডিশ কিনা, ও বললো হ্যাঁ এখানকারই ডিশ, এটা লোকাল ভুটানিজ ডিশ। তো যাই হোক, আমরা এখন লাঞ্চ করলাম। সঙ্গে যে চিলি চিকেনটা নিয়েছিলাম ওইটা ভালোই ছিল। বাথুপটা ওকে ওকে, মানে আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে কি, বরং দাচ্ছি অনেক বেটার। চিকেন দাচ্ছি এটা খেয়েছিলাম সেদিনকে, ওটা অনেক বেটার। ফুটপাথ দিয়ে হাঁটো। যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আপনার এখানে বললো একটু যাও, নদীর ধারটা বেশ ভালো লাগবে। এখানে একটা আয়রন ব্রিজ আছে ওই হাছুর ওপর দিয়ে, পাশেই নদী বয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গা কি বলবো। যাই, আমরা ওই যে আয়রন ব্রিজটা দেখা যাচ্ছে, আয়রন ব্রিজের ওপর দিয়ে আমরা যাব। ভুটানে একটা জিনিস খুব ভালো, এখানে কিন্তু গাড়ি থাকুক না থাকুক রাস্তায়, লোকে কিন্তু জেব্রা ক্রসিং ইউজ করে। খুব ভালো জিনিস, আমার খুব ভালো লেগেছে এটা। যাই হোক, রাস্তা ক্রস করতে হবে, করে আমি আপনাদের হ্যাঙ্গিং ব্রিজটা দেখাচ্ছি, আয়রন ব্রিজ। এই যে এটা হচ্ছে হাইয়ের আয়রন ব্রিজ। লোকজন মজা করছে এখানে।
আর একটা হ্যাঙ্গিং ব্রিজ। কি খাচ্ছ তুমি? ইয়াকের দুধ দিয়ে বানানো একটা টফি টাইপের পাওয়া যায় এখানে, যেটা খেলে শরীর গরম হয়। এবার আমার এমন জোর ঠান্ডা লেগেছে, আমাকে আমাদের যে গাইড টিপি বললো এটা তুমি খাও তাহলে একটু গরম হবে। হতেও পারে, টেস্ট নেই। এটা আমি আগে একবার সিকিমে খেয়েছিলাম, হয়তো শরীর ঠিক হয়ে যেতেও পারে। এটাকে নরমও হয় না, মানে মেল্টও হয় না, কোনো টেস্টও নেই, তাহলে দিয়েছে খাই। बोल देना जब तुम लोग का हो जाएगा। কলকাতা থেকে এসছেন তারা, কসবায় থাকেন, কসবা ইস্ট কলকাতা টাউনশিপে। অনেকক্ষণ গল্প হলো, কলকাতার লোক কিন্তু বাঙালি নন, যাই হোক অবাঙালি। অনেকক্ষণ গল্প হলো, খুব মজা করছিল। উনি আমাদের ছবিও তুলে দিলেন, নিজে থেকেই যেতে ছবি তুলে দিলেন, ভালো লাগলো। ওনারা সব কসবা থেকে এসেছেন, কলকাতাতেই থাকেন। দারুণ এই জায়গাটা, মাঝখান থেকে কিন্তু দুদিকের ভিউটা অসাধারণ। আমি দেখালাম, আরও কিছু সিনেম্যাটিক শট নেব। ভিউটা কিন্তু দারুণ, দুদিকে পুরো ভ্যালির মধ্যে দিয়ে নদীটা যাচ্ছে আর চারদিকে পাহাড়। আসলে কৃতিকার শরীরটা খারাপ বলে ও একটু ঝিমিয়ে পড়েছে। সত্যি বলতে আজকে যদি লাস্ট ডে না হতো হয়তো আমি বেরোতেও পারতাম না, আমার এতটাই শরীর খারাপ লাগে। হয়তো জ্বর এসেছে, জানি না। যাওয়া যাক গাড়িতে, আমরা এগোই। এগোতে এগোতে কয়েকটা ভালো শর্টস নিয়ে নিই। মারাত্মক সুন্দর এই দৃশ্য অনুভব করলাম সত্যি। এই দৃশ্যটা নাকি দুদিকের পরিবেশটা, আমার যে হা ভ্যালি কি ভালো লাগছে আমি কি বলবো। আর হাটা আরো ভালো লাগছে কেন বলো তো, আমিও এখানে ফার্স্ট টাইম এসেছি। টুরিস্ট নেই এখানে, একজনকেই দেখলাম। কৃত্তিকা পুরো সেই পান খাবার মতো কথা বলছে। যাই হোক, খুব ভালো লাগলো হা ভ্যালি। এখন যাই, এবার আমরা এগোবো পারোর দিকে। আমাদের আজকের ভুটান ট্রিপের লাস্ট রাত পারোতেই আমাদের গন্তব্য। চলুন যাওয়া যাক নিচে। Today we are here at Ha Valley, and behind me you can see the Ha Valley with the fortress town known as Ha Dzong or the Wangchuk Phozong. And Ha Valley, we focus on the three mountains known as Meripin Sum, where they consider it as the three gods known as the Bodhisattva of wisdom, Manjushri, and Bodhisattva of compassion, Avalokiteshvara, and Bodhisattva of compassion, Bodhisattva of power and energy, Vajrapani. And according to the data of 2017, it is said that the Ha have a population of around 13,600 approximately, and then with the elevation of 2,700 meters above sea level.
চেলেলা পাশে, আবার সেই ঝোড়ো হাওয়া। কৃতিকাকে আর নামতে বারণই করলাম, আর ও নামলো না। এত আসলে ওর এমনি সর্দি হয়েছে, আমি আর ঠান্ডায় নেবো না, ছেড়ে দাও। পিছনের আকাশটার রংটা দেখছেন খালি, পুরো ডিপ নীল, কি নীলের কি শেড এটা আমি জানি না। অসাধারণ অসাধারণ, চারদিকের বিউটিটা জাস্ট তখনকার থেকেও কিন্তু এখন বেশি ভালো লাগছে। আর এই যে আমার পিছনে, এটা হচ্ছে চেলেলা পাসের স্টোন, এখানে যে লেখা আছে, এই যে লেখা আছে 3988 মিটার অ্যালটিটিউড। আর আমরা যেখানে গেছিলাম এখান থেকে 26 কিলোমিটার। এবার চেল্লা পাসকে গুড বাই বলার সময় হয়ে গেছে। অলরেডি 4:15 বাজে। তো যাই, এবার পারোর দিকে যাই। বিকেলে গিয়ে একটু সন্ধ্যাবেলাটা শহরে ঘুরে কাটাবো। যাই, খুব মিস করবো এই ঠান্ডাটাকে, এই হাওয়াটাকে, আর ফেসের সাথে এই ব্লু স্কাই। চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। গুড মর্নিং। আজকে আমাদের ডিপার্টিং ডে, সেভেন্থ ডে। আজকে হচ্ছে 4 তারিখ জুন মাসের। তো আজকে আমরা আর কোনো ভিডিও বানাবো না। কালকের ভিডিওটা সত্যি কথা বলতে কি, রাতে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সারাদিন ঘুরে টুরে এসে শুয়ে পড়েছিলাম, তো ভিডিওটা আমরা এন্ড করতে পারিনি। তো যাই হোক, পিছনের এই সুন্দর দৃশ্যটা আজকে এই ট্রিপের মতো শেষবারের মতো দেখে নিচ্ছি। আর ভুটানিস টাইমে এখন 8:20 বাজে। তো আমরা রেডি বেরোবার জন্য। আমরা এখান থেকে এখন যাবো ডাইরেক্টলি ফুনসোলিংয়ে বর্ডার ক্রস করে ইন্ডিয়া ঢুকবো। ইন্ডিয়াতে ঢুকে তারপর আমরা ট্রেনে উঠবো হাসিমারা থেকে, দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর কাল ভোরের মধ্যে আমরা মোটামুটি বাড়ি পৌঁছে যাবো কাল ভোরবেলা। তো যাই হোক, এই ট্রিপটা এখানেই গুড বাই করতে বাধ্য হচ্ছি আমরা। তো মানে সত্যি কথা বলতে কি, ইচ্ছা তো করছে না যেতে, মনে হচ্ছে আরও 2-3 দিন থেকে যাই। আমার এখনো ছুটি আছে 4 দিন, আমার কোর্টের হলিডে চলছে। কৃতিকা এখান থেকে ওয়ার্ক ফ্রম হোম করে নিতেই পারতো, কোনো অসুবিধা নেই। বাট না, বাড়ি যেতে হবে এবার যাওয়ার পালা। আবার আসবো। এই ট্রিপের মতো আমরা এখানেই আপনাদেরকে গুড বাই করছি। এই পুরো ভুটান সিরিজটা প্লিজ দেখবেন, অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক করবেন প্রত্যেকটা ভিডিও, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজেদের একটা স্বপ্নকে পূরণ করে নিয়ে আবার আমরা চলেছি নিজেদের বাড়ি, এবং পরের ব্লগে আপনাদের দেখাবো যে আমরা আবার কোথায় যাচ্ছি। একদম। তো চলুন, এইরকমই আমাদের হবি, মানে তিরিং বিরিং চলতে থাকবে। আমাদের সাথে থাকবেন এবং পুরো ব্লগগুলো পুরো দেখে আমাদের জানাতে ভুলবেন না যে আপনাদের ঠিক কেমন লাগছে। আর নেক্সট ট্রিপ কিন্তু আমরা অলরেডি প্ল্যান করে ফেলেছি, সেটা এখন বলবো না, আপনারা গেস করতে থাকুন কোথায় যাব। সেটা পাহাড় না সমুদ্র না মরুভূমি, কেউ এখনো জানে না, জঙ্গল হতে পারে। তো যাই হোক, এখন আমি কিছু বলছি না আপনাদের, আপনারা গেস করুন। ততদিনের জন্য গুড বাই অ্যান্ড গুড বাই ফ্রম ভুটান। এই সুন্দর দেশটাকে সত্যি মিস করব, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা দুজনেই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কিন্তু ভুটানে আবার আসবো। কারণ অনেক জায়গা দেখা, অনেক কিছু দেখা বাকি আছে। হয়তো নেক্সট 2-3 বছরের মধ্যে আপনারা আবার আমাদের ভুটানের ব্লগ দেখতে পাবেন, কিন্তু ভুটানের অন্য জায়গাগুলোয় যাব। আমরা কিছু আনটাচড প্লেস সেখানে এক্সপ্লোর করব, আরো ট্রেকিং করব, আরো নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াবো। যাই হোক, ভিডিওটাকে আর লম্বা করে লাভ নেই। আপনাদের সবাইকে এখানেই গুড বাই জানাচ্ছি ভুটান থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।